আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাজ্যের সতর্কতা। জানিয়ে দিব হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। আরও জানিয়ে দিব যুদ্ধে ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুমোদন দেবে হিজবুল্লাহ। এবং আরও জানিয়ে দিব আমেরিকা ও ইহুদিবাদীদের ফাঁদে পড়ছে তুরস্ক, বলছে ইরান। এদিকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির জন্য লাভরভ ও ব্লিংকেনকে পরস্পর দোষারোপ। সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের বিরুদ্ধে এবার সেনাবাহিনীর উপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে যুক্তরাজ্যের সতর্কতা। বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করছে যুক্তরাজ্যের সদস্য বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। খবর CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, টনি রাডাকির কথা বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, বিশ্ব বদলে গেছে, বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের উপরে এসেছে। রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময় দেখা গেছে দুটি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দ্রুত থেকেছে এবং অতীতের 3 দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি আবদ্ধ ছিল, তবে যুগটি সম্পূর্ণ অনেক জটিল। তিনি আরো বলেন, যুক্তরাজ্য, এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আরো বেশি বেড়ে গেছে। আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একই সঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংঘায়িত, যেখানে রয়েছে পরমাণু সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি, এবং আগে যে নিরাপত্তা কমানো ছিল তার প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি উল্লেখ করছে রাডাকিন। তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করছেন। সেই সঙ্গে সতর্ক করছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দী 100 ইসরায়েলি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতি কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন। এসব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে। সেখান থেকে পূর্ণমাত্রায় সুবিধা গ্রহণের জন্য ইসরায়েলের নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, এরই ধারাবাহিকতায় ইসরায়েলের নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব দিয়েছে। তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা রেখেছিল নতুন চুক্তিটিতে তারই অবিকল বলা যেতে পারে। সেখানে তারা চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়নের সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। ইসরায়েলি একটি সূত্র বলছে, মিশরীয় ও কাতারি মধ্যস্থকারীরা মনে করছে যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে, যদিও তাতে তাদের দাবির আংশিক প্রতিফলিত হয়েছে। সূত্র জেরুজালেম পোস্ট। যুদ্ধে ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুমোদন দেবে হিজবুল্লাহ। যুদ্ধে বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুমোদন দেবে হিজবুল্লাহ। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক বিবৃতিতে দলার ঘোষণার কথা জানায় নয়া হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। লেবাননে ক্ষতিগ্রস্ত পরিবার মাথাপিছু $300 থেকে $400 করে পাবে। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম জানান, ক্ষতিগ্রস্ত পরিবার $300 থেকে $400, যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তারা $8,000, যারা বেইরুতের আশেপাশের ভাড়া বাড়িতে থাকছেন এবং তাদের 6,000, এবং যারা বেইরুতের বাইরে আছেন কিন্তু তাদের ঘরে ফিরতে চান তাদেরকে $4,000 অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে জানান হিজবুল্লাহ। এদিকে পাশাপাশি লেবাননে একটার পর একটা মরণ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ক্ষতির সম্মুখীন হচ্ছে বেসামরিক মানুষজন। ইসরায়েলের বর্বর হামলায় কেউ পরিবার প্রিয়জন হারিয়েছে, আবার কেউ ঘর বাড়ি হারিয়েছে। মাথা গুঁজার আশ্রয়টুকু নিরাপদ না, হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না ফুটফুটে শিশুরাও। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে আশার আলো দেখে আসছে দেশটির বাসিন্দারা, কিন্তু যুদ্ধবিরতি চুক্তির পর এখনো হামলা থামায়নি ইসরায়েল, আরো তাতেই শঙ্কিত লেবানিজরা।
আমেরিকা ও ইহুদিবাদীদের ফাঁদে পড়ছে তুরস্ক, বলছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বিলায়াতি বলছে, দুর্ভাগ্যবশত তুরস্ক এখন ঘটনাচক্রে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের হাতের ফুতুল হয়ে গেছে। আলী আকবর বিলায়াতি সিরিয়ার সাম্প্রতিক অস্থিরতায় তুরস্কের ভূমিকায় কথা উল্লেখ করে বলছেন, তুর্কির জনগণ ধর্মপ্রাণ মুসলমান এবং তাদের মধ্যে উগ্রতা কিংবা কট্টর চিন্তা নেই। তিনি দেশের ইসলামের মহান সেবা করার ইতিহাসে তাদের রয়েছে। তাদের হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা। খবর বার্তা সংস্থা তাসনিমের। বেলায়েতি বলেন, আমরা আশা করছিলাম গোয়েন্দা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ধরনের সমস্যা সমাধান করবেন। ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের দীর্ঘ ইতিহাস এবং বিশিষ্ট মনীষী এবং অধ্যান্তবাদীদের দেশে তুরস্ক এখন আমেরিকা এবং ইহুদিবাদীদের খোরা গর্তে পড়ে যাবে ভাবিনি। বিলায়াতি সিরিয়ার সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে পশ্চিমা মিডিয়া এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করেন। তিনি বলেন, তারা সত্যের বিতর্ক করছে। এর আগে তারা পশ্চিমারা জনমতের কাছে এই তথ্য দিয়েছে যে লেবাননের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল জিতেছে। আবার দাবি করছে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী শীঘ্রই বাশার আল আসাদের বৈধ সরকারের পতন ঘটাবে। আন্তর্জাতিক বিষয়ে ইসলামী বিপ্লবের নেতারা উপদেষ্টা বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এর অন্তরে আরব দেশের জানা উচিত, ইরান শেষ পর্যন্ত সিরিয়া সরকারকে সমর্থন করে যাবে। ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির জন্য লাভরভ ও ব্লিংকেনের পরস্পরকে দোষারোপ। বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার শীর্ষ কূটনৈতিক সের্গেই লাভরভকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন। তারা উভয়ের মাল্টায় একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। 2022 সালে আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র লাভরভের এটাই প্রথম সফর। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের OSCE এর বৈঠকে একটি বিশাল টেবিলে দুই পররাষ্ট্রমন্ত্রী যখন বসেছিল, তখন ইউক্রেনকে রাষ্ট্রদূত অ্যান্ড্রে সেগিবা মস্কোকে আমাদের সাধারণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিযুক্ত করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আলোচনার জন্য ভালোটার নিকটবর্তী তালিকাতে ছিলেন, তবে কর্মকর্তারা বলেন লাভরভের সাথে তারা সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। 57 সদস্যের এই কর্মকর্তারা মন্ত্রীদের সিভিকা বলেন, রাশিয়া অংশীদার নয়, তারা আমাদের অভিন্ন নিরাপত্তার জন্য সর্ববৃহৎ হুমকি। রাশিয়া সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, 2011 সালের ডিসেম্বরে স্টকহোম সফরের পর থেকে লাভরভ ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ সফর করেনি। সেবারও তিনি OSCE এর বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন। সান মেরিনো এবং রোমানিয়ার প্রতিবেদনের সাথে বসে তিনি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং বিশেষত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। RIA এর নাভস্তির মন্তব্যে প্রতিলিপি অনুসরণ তিনি বলেন, পশ্চিমারা স্নায়ুযুদ্ধে পুনর্জন্মের পেছনে ছিল, কেবল এখন একটি উত্তপ্ত যুদ্ধের রূপান্তরের ঝুঁকি আরো বৃদ্ধি পেয়েছে। তিনি ওয়াশিংটনকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক মহড়া চালানোর জন্য অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটন এর মাধ্যমে পুরো ইউরোপীয় মহাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব এবং পশ্চিমের মধ্যে উত্তেজনা প্রবেশিত করার জন্য 1975 সালে OSCE প্রতিষ্ঠিত হয়েছিল। এখন ব্রিটেন ও কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ তুরস্ক থেকে মঙ্গোলিয়া পর্যন্ত 57টি সদস্য রাষ্ট্র হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এবার সেনাবাহিনীর ওপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। পাকিস্তানে একটি সন্ত্রাসবিরোধী আদালত বৃহস্পতিবার 5 ডিসেম্বর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে 2023 সালে সরকার বিরোধী বিক্ষোভের সময় সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য সমর্থকদের উস্কে দিচ্ছে বলে অভিযোগ গঠন করছে। বিশেষ ট্রাইব্যুনালে ইসলামাবাদের কাছে আদিওলা কারাগারে শুনানির আয়োজন করে এবং সেখানে চার্জ গঠনের ঘোষণা দেয়। ইমরান খান গত 1 বছরের বেশি সময় বিভিন্ন মামলায় এই কারাগারে বন্দী আছেন। বৃহস্পতিবার 2023 সালের 9 মে সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে যে অভিযোগ গঠন করা হয় তাতে 72 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা নিজেদের নির্দোষ ঘোষণা করেন। খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI দলের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভ জ্বলে উঠে তাকে অল্প সময়ের জন্য দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলে দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 10 জন বিক্ষোভকারী নিহত হন। কর্তৃপক্ষ PTI সমর্থকদের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে সামরিক সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভবন এবং সামরিক স্থাপনা ভাঙচুর করার অভিযোগ তোলে। স্থানীয় গণমাধ্যম জানায়, সরকারি কৌশলী বৃহস্পতিবার আদালতকে জানায় যে সহিংস বিক্ষোভের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির সন্ত্রাসের ক্যাটাগরিতে পড়ে এবং সামরিক সদর দপ্তরে হামলা সেনাবাহিনীকে বিদ্রোহ করতে উস্কানি দেওয়ার লক্ষ্য করা হয়েছিল। খান এবং তার দল সব সময় অভিযোগ করছে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গুপ্তচররা বিক্ষোভকারীদের সাথে মিশে গিয়ে সেনাদের স্থাপনার উপর 9 মের সহিংসতার মদত দিয়েছে। তাদের অভিযোগের মতে সহিংসতাকে যৌক্তিক হিসেবে দেখে তারা
মাসের পর মাস পিটিআই এর উপর নিরাপত্তা বাহিনীর নিপীড়ন চালিয়েছে এবং শত শত সমর্থকদের গ্রেপ্তার করছে। আটক কর্মীদের আত্মীয় স্বজনের তথ্য অনুযায়ী দাঙ্গার সাথে সম্পৃক্ততার কারণে অনেকে আটক ব্যক্তিকে সামরিক হেফাজতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পিটিআই বলছে, এই অভিযোগ উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ করতে তাদের আইনজীবীরা সক্ষম হলে তাদের বিশ্বাস এবং আশা করি ন্যায় বিচার পাওয়া যাবে।